বাংলাদেশ অর্থনীতির এই মুহূর্তে যে বেহাল দশা, কোথায় কি খরচ হবে না হবে কিছুই কিন্তু পরিষ্কার না। 9,38,000 কোটি টাকা। তো হাওয়াই মিঠাইও কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক লুক্রেটিভ, খেতে ইচ্ছা করে, কিন্তু আপনি মুখে দেওয়ার সাথে সাথে এটা বিলীন হয়ে যাবে, এটা নাই। পুষ্টিগুণ তো দূরে থাক। ফলে এটা চানাচুরে তো কিছুক্ষণ আপনার অন্তত পুষ্টিগুণ না থাকুক, অন্তত কিছু খিদে হলেও মিটবে। হাওয়াই মিঠাই কিন্তু সেটাও মিটবে না। এই বাজেট হতো সেরকম একটা বাজেট। এবং দেখেন তারা শুরু করেছে 9,38,000 কোটি টাকার কথা বলে, যেখানে তাদের টার্গেট হলো, মানে রেভিনিউ কালেকশনের টার্গেট হলো 6,95,000 কোটি টাকা। মানে তারা বলছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আসলে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি দিয়ে তারা শুরু করেছেন। কখন? যদি 6,95,000 কোটি টাকা আপনি রেভিনিউ কালেকশন করতে পারেন এই এনবিআর কে দিয়ে, এই এনবিআর মানে তো বুঝতে পারছেন, যারা ছাগল কাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ আমলে, সেই এনবিআর কে দিয়ে যদি আপনি 6,95,000 কোটি টাকা তুলতে পারেন, তবু 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি থাকবে। কিন্তু আবার 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ, যেটা বাংলাদেশ ইতিহাসে একটা রেকর্ড। আগের অর্থ বছরে থোক বরাদ্দ ছিল 11,000 কোটি টাকা, তার আগের অর্থ বছরে ছিল 10,000 কোটি টাকা, এবারের অর্থ বছরে থোক বরাদ্দ হচ্ছে 1,70,000 কোটি টাকা, মানে 17 গুণ আপনি বাড়িয়ে দিয়েছেন। এখন থোক বরাদ্দ মানেই হচ্ছে এগুলো ফিসি ব্যয়। কোথায় ব্যয় হবে আমরা কিছু জানবো না। বাংলাদেশের মানুষের টাকা কোথায় খরচ হবে, কিভাবে খরচ হবে, এই মীর শাহ আলম দেখবেন যে নিজের বাড়ির সামনে রাস্তা করবেন কোটি কোটি টাকা খরচ করে। অলরেডি তো তিনি সেটাই করছেন। শিবগঞ্জের নামই কয়দিন পর উনি বদলে দেবেন। বেগম খালেদা জিয়া বলেছেন গোপালগঞ্জের নাম বদলে দেবো, এখন ওনার দলের প্রতিমন্ত্রী এসে পারলে শিবগঞ্জের নাম বদলে দেন। ফলে এই বাজেটের ব্যাপারে সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে আপনি দেখেন দুটো জিনিস। একটা কথা ফয়সাল ভাই বলেছেন যে অগ্রিম কর বলতে একটা অত্যন্ত রিগ্রেসিভ জিনিস তারা নিচ্ছেন খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে, যার মানে হলো আপনি পণ্য বিক্রি করার আগেই ব্যবসায়ীকে বা দোকানদারকে, ব্যবসায়ী না বললে তো অনেক বড় ব্যাপার মনে হয়, দোকানদারকে 1,000-2 টাকা কর দিতে হবে। এবং এটার ইম্প্যাক্ট তো আলটিমেটলি তিনি তো পণ্যের দাম বাড়িয়ে দেবেন, এটা ছাড়া তার কোনো উপায় নাই। তাহলে এবং পরে বলা হচ্ছে পরে সমন্বয় করা হবে। ফলে এই যে টাকা কালেকশন করার জন্য পাগল হয়ে গেছে সরকার, তারা এখন ছোট ব্যবসায়ী মানে ছোট দোকানদারের কাছ থেকে এইভাবে এই মাত্রা রিগ্রেসিভ মাত্রা কায়দায় ট্যাক্স নেবে, 1,000-2 টাকা করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই বাজেটের একটা বড় ফিচার হচ্ছে যার আয় যত কম তার আয়কর তত বেশি। আমি একটা হিসাব দেখলাম যে আপনার যদি মাসে 74,000 টাকা যদি আপনার মাসিক আয় হয়, তাহলে আপনার এবার আয়কর বাড়বে 49%। মাসে যদি 74,000 টাকা হয় তাহলে আপনার আয় মানে আয়কর বাড়বে 49%। যদি আপনার মাসে 98,000 টাকা আয় হয়ে থাকে তাহলে আয়কর বাড়বে 57%। যদি আপনার 1,38,000 টাকা মাসিক আয় হয়ে থাকে তাহলে আয়কর বাড়বে 30%। যদি আপনার 2.5 লাখ কিংবা তার বেশি হয়ে থাকে মাসিক আয়, তাহলে আপনার আয়কর বাড়বে 10.5%। এবং এখানে আমরাও এটা হিসাব করে দেখিয়েছি, যার মানে হচ্ছে যে আপনার আয় যত বেশি আয়কর দিতে হবে তত কম, আয় যত কম আয়কর দিতে হবে তত বেশি। একটা কমপ্লিটলি রিগ্রেসিভ ট্যাক্সিং সিস্টেমের দিকে বর্তমান বিএনপি সরকার গেছে। এবং আলটিমেটলি আমি বলি এই বাজেট সম্পর্কে শেষ কথা আমার, যে এই বাজেটটা এমন একটা বাজেট হয়েছে, এটা বাস্তবায়ন না হলে তো সমস্যাই, কারণ যে সকল ইন্টারেস্ট গ্রুপকে আপনি খুশি করতে চাচ্ছেন তারা তো খেপে যাবে এবং অর্থনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। এই বাজেট বাস্তবায়ন হলেও সমস্যা, কারণ বাস্তবায়ন হলে আপনার গরিব এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর একটা ব্যাপক করের বোঝা, এবং তাদের তো আয় বাড়ছে না। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি করে একটা রাস্তা করেছেন, যে পে কমিশন বাড়িয়েছেন, কিন্তু সাধারণ মানুষের যেটা প্রকৃত আয়, অ্যান্ড গিভেন দি কনটেক্সট অফ আপনার এই ইনফ্লেশন তো বাড়ছে, প্রকৃত আয় আগের জায়গায় আছে। ফলে আলটিমেটলি পণ্যের দাম বেড়ে যাবে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। সরকারের বাজেটের হওয়ার উদ্দেশ্য ছিল যে জনগণের ব্যয় সংকোচন না, জনগণের জীবনে স্বস্তি দেওয়ার জন্য সরকার ব্যয় সংকোচন নীতি অবলম্বন করবে। ঘটেছে উল্টাটা। সরকারের এই হাতি পোষার শ্বেত হস্তিকায় মনোভাব বা শ্বেত হস্তিকায় ইচ্ছা পূরণ করার জন্য জনগণের ব্যয় সংকোচন ঘটাইতে হবে। এবং এর ফলে যেটা হবে যে সাধারণ গরিব আরো গরিব হবে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি এটা আমাদের বাজেট আলোচনায় বলেছিলাম যে জবলেস গ্রোথ না, আমরা এবার দেখবো জব লস গ্রোথ, মানে মানুষ চাকরি হারাবে। অলরেডি আপনারা শুনেছেন যে কর্মী ছাঁটাই হওয়া শুরু করেছে, কারণ ফ্যাক্টরিগুলো তো আসলে মানে এই ইয়েটা পূরণ করতে পারবে না, মানে এই যে চাপ এটা পূরণ করতে পারবে না, তখন তারা এআই টেআই অনেক কিছুর দিকে যাবে এবং আলটিমেটলি কর্মী ছাঁটাই করবে। আর এখানে কর্মী ছাঁটাই করার কোনো ধরনের পলিসি নাই, মন চাইলেও করে দিলাম, এরকম একটা জায়গায় ব্যাপারটা যাচ্ছে। ফলে সার্বিক দিক থেকে এটা আমাদের অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ নেমে আসছে সামনের এই বাজেটটার পর থেকেই, 30 জুনের পর থেকে। এটা কোন দিকে যাবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশ অর্থনীতির এই মুহূর্তে যে বেহাল দশা, কোথায় কি খরচ হবে না হবে কিছুই কিন্তু পরিষ্কার না। ফলে আলটিমেটলি এটার জন্য জনগণকে অনেক বেশি ভুগতে হবে। সাধারণ মানুষের জীবনের যে আপনারা দেখবেন যে তারা পারিবারিক যে প্যাক মানে ফ্যামিলি প্যাকগুলো ছিল সেখান থেকে নেমে এসছে মিনি প্যাকে।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।